আসসালামু আলাইকুম দর্শক, আমি মোটামুটি নিশ্চিত যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি যারা দেখেছেন অথবা পড়েছেন তারা প্রথমে খানিকটা ধাক্কা খেয়েছেন, আটকে উঠেছেন। তার কারণ তিনি সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতটা হবে, মেয়াদ সম্পর্কে যা বলেছেন সেটি আমাদের ধারণার বাইরে, অনেকের ধারণার বাইরে। এবং নির্বাচনের তারিখ সম্পর্কেও তিনি যা মন্তব্য করেছেন একেবারে উদাসীনতার সঙ্গে, সেটি শুনে এটিও আমি নিশ্চিত যে আমরা বা আমাদের মতো অনেকেই আহত হয়েছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে। সেখানে আল জাজিরার পক্ষ থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউটি প্রচার হয়েছে রোববার, ভিডিও যে বার্তা, এবং সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মধ্যে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন ছিল যে তিনি তো 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে বিবৃতি দিয়েছেন সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে উল্লেখ করা, এর বাইরে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তাকে পাঠানো যে অভিনন্দন বার্তা সম্বলিত একটি বিবৃতি, সেখানেও তাকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা। সে প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয়, এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। একই সঙ্গে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আগামী নির্বাচনের সঠিক সময়সীমা কেমন হতে পারে, এ সম্পর্কে আপনার মন্তব্য কি। সেক্ষেত্রে তিনি বলেছেন, এ বিষয়ে আমার মাথায় আপাতত কিছু নেই। এটি কোনো কথা? গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট এই সরকারের মেয়াদ এরই মধ্যে 3 মাস পূর্ণ হয়েছে, 3 মাসে বেশি, 3.5 মাস। সেই জায়গায় এসে নির্বাচনের সঠিক সময়সীমা সম্পর্কে তার মাথাতে কিছু থাকবে না, এটি তো হতে পারে না। হ্যাঁ, তার মাথাতে বা সরকার এ বিষয়ে কিছু ভাবছে না তা তো আমরা স্পষ্ট বুঝতেই পারছি। কালক্ষেপণ করা হচ্ছে বিভিন্ন অজুহাতে। সংস্কারকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসেবে, সংবিধানকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসেবে। যেহেতু এই সরকার অনেক প্রলম্বিত করতে চায় নির্বাচনের সময়সীমাটাকে, সেই জায়গা থেকে যেই স্পষ্ট বক্তব্য আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে পেলাম সেটি অবশ্যই অশনি সংকেত। অনেকে বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সহজ সরল টাইপের মানুষ, তিনি আসলে অনেক কিছু বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। আমি এই বিষয়গুলোর সঙ্গে দ্বিমত পোষণ করি বিনয়ের সঙ্গে। যে মানুষটি আন্তর্জাতিকভাবে এমন খ্যাতি সম্পন্ন, যে মানুষটি 3-0 নিয়ে তার ধারণা প্রকাশ করছেন, অঙ্কের হিসাব নিকাশ তিনি খুব ভালো জানেন, যে মানুষটি সারা বিশ্বে তার মডেল ছড়িয়ে দিয়েছেন এবং অর্থনীতি বিষয়ে তার নিশ্চয়ই তার যে ধারণা, তার যে অভিজ্ঞতা নিশ্চয়ই কোনো অংশ কম নয়। এত কঠিন কঠিন হিসাব যার রয়েছে, তিনি রাজনীতির হিসেবটা না বুঝুন, জনগণ কি চায় তা তো তার বোঝা উচিত। অতএব তিনি সহজ সরলভাবে সব কথা বলে ফেলবেন বা তিনি কিছু বুঝতে পারছেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকার, তার আগে প্রশ্নটি ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে স্থায়ী সরকার তো আমরা নই, আর নিয়মিত সরকারের মেয়াদ যেহেতু 5 বছর, আর সংবিধান সংস্কারের মাধ্যমে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাতে প্রতিটি সরকারের মেয়াদ হবে 4 বছর। এটি মোটামুটি খানিকটা নিশ্চিত করে তিনি বলেছেন, যেহেতু তার ভাষাতে যেহেতু জনগণ চায় প্রতিটি সরকারের মেয়াদ কমে আসুক, তাই 4 বছর করা হবে। আর যেহেতু একটা নির্বাচিত সরকারের
মেয়াদ 4 বছর যদি হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ তার চেয়ে কিছুটা কম হবে, 4 বছর তার হবে না। তার মানে কি, আমরা পুরোপুরি ইঙ্গিত পাচ্ছি যে বর্তমান সরকার 4 বছর ক্ষমতায় থাকবে এমন একটি মানসিকতা তাদের রয়েছে। এবং যখন আমাদের ধর্ম উপদেষ্টা কদিন আগে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট মেয়াদ পূরণই এই সরকারের লক্ষ্য, অর্থাৎ আওয়ামী লীগের পতন হলো আগস্ট মাসে, জানুয়ারিতে তারা নির্বাচিত হয়েছিল, সেই হিসেবে আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল আরো 4 বছর 4 মাস। এটি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে যে ধর্ম উপদেষ্টা তাহলে সেদিন যা বলেছে একেবারে কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে, কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া এই মন্তব্যটি সম্ভবত তখন করেন। কেন বললেন? কোন ম্যান্ডেটে তিনি এই কথা বললেন? এই প্রশ্নগুলো এখন জোরালো সহকারে উঠবে নিশ্চিতভাবে। এবং এর আগের ভিডিওতে আমি জানিয়েছি, বা আপনারা সবাই জানেন, আমি বলি আর না বলি, কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের বিভিন্ন বিশ্লেষণ থেকে অশনির সংকেতের ইঙ্গিত দিচ্ছে এবং দেশ সামরিক শাসনের দিকে যেতে পারে এমন ইঙ্গিত আন্তর্জাতিক গণমাধ্যম নয়, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা থেকেও এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। খুব স্বাভাবিক, একটা অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে একটা রাষ্ট্র কখনো পরিচালনা করতে পারে না, কোনো অবস্থাতেই না, যত বিজ্ঞ ব্যক্তিরাই সেই সরকারে থাকুক না কেন। তার কারণ তাদের সঙ্গে জনগণের সরাসরি কোনো সম্পর্ক নেই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে তিনি সম্মানী মানুষ, আমরা চাই তার কোনো অসম্মান হোক, এমনটা আমরা চাই না। আমরাও তেমনটা মনে করি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আপাদমস্তক শ্রদ্ধা জ্ঞাপন করে এটুকু বলতে চাই যে যা কিছু হচ্ছে, যা কিছু হতে চলেছে, যা কিছু হয়েছে, এই সব কিছুর মধ্য দিয়ে মানুষ কি চায় তাদের চাওয়ার দিকে একটু কান পেতে শুনুন তারা কি বলতে চায়, নচেত সামনে খুব বিপদ। এটি এখন সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। সময় আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জলবায়ু ইস্যুতে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন। এবং এর মধ্যে তার সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে অংশটি, যে আগামী 4 বছর ক্ষমতায় থাকতে চায় বা আগামী 4 বছর মেয়াদ হতে পারে বা 4 বছর কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের, এমন মন্তব্য তিনি করেছেন। সেটি নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে। এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন যদি সেই প্রসঙ্গে আসি, যখন আল জাজিরার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে, এই বিষয়ে আপনি কি বলেন? উত্তরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে। এটি বেশিরভাগই অপপ্রচার, অবশ্যই অপপ্রচার, আমরা স্বীকার করছি। তিনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার, এটা দুর্ভাগ্যজনক। এই অপপ্রচার বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা, এটাও সত্য কথা। ভারতের বিভিন্ন গণমাধ্যম যে ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে আমরা জানি, এবং সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এবং ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলছেন যে যখন ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকে বা তা মোকাবেলা করা সংক্রান্ত আর এক প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে অতীতে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এবং রিপাবলিকান পার্টিতেও আমার বন্ধু রয়েছে, ডেমোক্রেটিক পার্টিতে যেমন রয়েছে। এই প্রসঙ্গে তিনি কেন তুললেন? তিনি বলছেন যে তাকে যখন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছিল তখন
হাউস অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন প্রতিনিধি পরিষদে শতভাগ সমর্থন তিনি পেয়েছিলেন, যেহেতু সেখানে রিপাবলিকান সদস্যরা রয়েছেন, ডেমোক্রেটিক পার্টির সদস্যরা রয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছু উদ্ভব হবে না এমন শঙ্কা আমি দেখছি না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব সহজে পরিবর্তন হয় না, এবং তিনি আবারও জানা থাকতে পারে, কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সে বিষয়েও আমরা জানি, কিন্তু সব বিষয়কে যখন ফুটিয়ে ফুটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে। এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কথাগুলো বের হবে, তখন তো অবশ্যই সেগুলি স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন? তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, 3 বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে। তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই, এগুলো পুরনো কথা। তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ। যাই হোক, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটিও আমরা দেখেছি। এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন, আমাদের সেনা প্রধানও কি কোনো বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন? এই প্রশ্নটি চলে আসে না? সেনা প্রধান কি তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা বলেছিলেন? নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার হবে, মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে, এমনটা বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন, যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে, তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, অর্থাৎ শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল, স্পষ্ট করে বলছেন। এইভাবেই বিষয়টি ঘটেছিল, এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত 29 আগস্টের দিকে সম্ভবত। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না, তার জানা ছিল না। সেই রিপাবলিকান দলে তার বন্ধু রয়েছে প্রসঙ্গটি তোলেন। এত হালকা গোছের কথা না তুললে কি হতো না? ডেমোক্রেটিক পার্টিতে তার বন্ধু ছিল, ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সখ্যতা ছিল, বাইডেনের সঙ্গে তার সখ্যতা ছিল। এখন প্রমাণ করতে হবে যে রিপাবলিকান পার্টিতে তার বন্ধু রয়েছে, এই জন্য তার কোনো সমস্যা হবে না। কেন তিনি বলতে পারেন না যে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সমর্থন তিনি পেয়েছেন সেটি তার সরকারের বৈধতা, এবং জনগণই তার সরকারকে টিকিয়ে রাখবে, এতে কোনো সমস্যা নেই। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের বা বাইডেন প্রশাসনের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক ছিল সেই ধারা অব্যাহত থাকবে, বলতে পারতেন। কেন তিনি একেবারে হালকা পর্যায়ের কথা, যেগুলো একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গটা তিনি কেন টানতে গেলেন? তার মানে তিনি কোনো শঙ্কার মধ্যে রয়েছেন সত্যি সত্যি। এই জন্য তিনি বন্ধু খোঁজার চেষ্টা করছেন রিপাবলিকান দলে। বিষয়টি হালকাভাবে কিছু নিয়ে আর নেই। আল্লাহ হাফিজ।